সাজ রাস্তা ধরে হাঁটছে। বাস থেকে নামার পর মন খারাপটা কেটে যায়নি, তাই চোখে মুখে এখনো অস্থিরতা। হঠাৎ সামনের খোলা জায়গায় কয়েকটা ছোট্ট বাচ্চাকে খেলতে দেখে থেমে গেল। বাচ্চারা গোল হয়ে বসে মার্বেল খেলছে, কেউ বা আবার লাফঝাপ করছে। সাজ হালকা হাসলো। কিছুক্ষণ তাদের সাথে সেও খেলা করলো। হাসতে হাসতে নিজের অজান্তেই মনটা হালকা হয়ে গেল। সময় কখন কেটে গেল টেরও পেল না। দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে। চারপাশে আলো আঁধারির খেলা। তখন ফোনটা হাতে নিয়ে অন করতেই দেখল অসংখ্য মিসড কল। আগেই ফোনটা অফ করে রেখেছিল সে। এতগুলো মিসড কল দেখে সাজের বুকটা ধক করে উঠল। তাড়াতাড়ি আগে ফোন দিল বাড়িতে। ওপাশ থেকে সফির তীক্ষ্ণ উৎকণ্ঠিত গলা এলো, কোথায় আছিস এলিসা? সামির, তোকে ভার্সিটিতে পাইনি, কোথায় গেলি? সাজ হকচকিয়ে গেল। মিথ্যা বলার মতো অবস্থা নেই। হালকা গলায় উত্তর দিল, আমি আসছি মা, তাড়াতাড়ি আয়। সামির এখন পুলিশ স্টেশনে? পুলিশ স্টেশনে কেন? তোকে খুঁজতে গিয়ে তখন একটা ছেলের সাথে ঝগড়া লেগে গেছে, সাথে আবার মিরাবের ফিয়ন্সে জাইরান, আর তার বন্ধুরাও আছে। সাজ কেঁপে উঠল, কি? এত কিছু ঘটে গেছে এই অল্প সময়ের মধ্যে? তোর কিছু হয়নি তো মা? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না, আসছি আমি। ফোন কেটে সাজ অস্থির হয়ে পড়ল। মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। সামির ভাইয়া পুলিশ স্টেশনে কেন? ভার্সিটিতে কি এমন ঘটলো যে কারণে সেখানে যেতে হলো? আর জাইরান ভাইয়াও কেন সেখানে? অজানা সংখ্যায় বুক ধকধক করতে লাগলো সাজের। সে এবার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। স্বামীর যেভাবে বর্ণনা দিয়েছিল, সাজের মনে হলো ওটা নিশ্চিত এরিক। এরিক নাম শুনলেই বিরক্তি আসে সাজের। ভীষণ বাজে স্বভাবের, অহেতুক সবাইকে উত্ত্যক্ত করা ওর নেশা। কোথায় কার কি দুর্বল জায়গা সেটা ধরতে পারলেই কটাক্ষ করে বসবে। সাজ জানে এরিক মোটেও ভালো কিছু করবে না। আর সব সমস্যা শুরু হলো তখনই। স্বামীর যখন সাজকে পাচ্ছিল না, তখন সে এরিককে বলেছিল। সাজের নাম শুনে এরিক বাজে কথা শুরু করে দেয়। তাই এই অশ্লীল ইঙ্গিত আর খোঁচা মারায় স্বামীর রাগ সামলাতে না পেরে আচমকাই ঘুষি মেরে বসে এরিকের মুখে। আর সঙ্গে সঙ্গে এরিক তার সঙ্গীদেরকে ডাকলো। পরিস্থিতি তখন ঘোলাটে। তখন মিটিং শেষে জায়রানরা বের হয়েছিল। তাদের সামনেই ব্যাপারটা আরো খারাপ রূপ নিল। কথা কাটাকাটি থেকে হাতাহাতি। এরপর সবাই থানায় যেতে বাধ্য হলো। ড্রয়িং রুমে চাপা উত্তেজনা বিরাজ করছে। কেউই জোরে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের মুখে ভাঁজে বোঝা যাচ্ছে কিছু একটা অশান্তি জমে আছে। স্বামীরের বাবা সেলিম সাহেব সোফার এক কোণে গম্ভীর মুখে বসে আছেন। তার চোখ মুখে স্পষ্ট রাগ আর হতাশা। মুখ শক্ত হয়ে আছে, গলার শিরা ফুলে উঠেছে। পাশে বসা হেলেনা, স্বামীরের মা, উদ্বিগ্ন দৃষ্টিতে স্বামীর দিকে তাকাচ্ছেন। সাজের মা সফিও এক পাশে চেয়ারে সোজা হয়ে বসে আছেন। তার মুখেও এক ধরনের অস্বস্তি আর চিন্তার ছাপ। দুই তলার রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে সাজ। ওর বুকের ভেতর কেমন যেন একটা ধক করেছে। নিচের আলো আঁধারির ঘরে বসে থাকা মানুষগুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু তাদের সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না। সবকিছুতেই তো ওর জন্যই হয়েছে। সেলিম সাহেব কর্কশ কণ্ঠে কথা শুরু করলেন, তুই ওই ছেলেটার সাথে লাগতে গেলি কেন স্বামীর? নিজে গিয়ে তো পুলিশ স্টেশনে নাম লিখিয়েছিস, তার উপরে আবার জায়রান। তোর জন্য ঝামেলায় পড়লো। লোকজন এখন আমাকে কি বলবে? আমার মান সম্মান আর থাকলো না। স্বামীর চেয়ারের ধারে বসেছিল, কিন্তু বাবার কথা শুনে উঠে দাঁড়ালো। মুখে বিরক্তি আর অস্বস্তি মিলে মিশে আছে। আমি কি বলেছিলাম ওদের ওখানে আসতে বাবা? আর ওই বাজে ছেলেগুলো আমার সাথে খারাপ ব্যবহার করবে, আমি চুপচাপ বসে থাকবো? ওরা সীমা ছাড়িয়েছে, আমি সহ্য করিনি। কথাগুলো বের হতেই সাজের বুক কেঁপে উঠল। ও জানে স্বামীর যেটা বলছে সেটা পুরোপুরি মিথ্যা নয়, কিন্তু ঘটনাটা এমনভাবে বাঁক নিয়েছে যে এখন দোষ সব স্বামীরের গাড়েই এসে পড়েছে। হেলেনা চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেললেন।
তিনি জানেন ছেলে রাগী, কিন্তু এই রাগ একদিন তাদের জন্য বড় বিপদ বয়ে আনবে। স্বামীর বাবা, তুই বুঝতে পারছিস না, এই শহরে আমাদের একটা নাম আছে। তুই যদি বারবার এমন ঝামেলায় জড়িয়ে পড়িস, মানুষ আমাদেরকে কি চোখে দেখবে? একের পর এক ঝামেলা, লোকজন তো হাসাহাসি করবে। স্বামীর তখন আর শোনার মতো অবস্থাতে নেই। তার ভেতরে আগুন জ্বলছে। সবাই শুধু আমারই দোষ দেখছে বলেই সে রাগে চেয়ারে ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে গেল। ঘরের ভেতর আবারও নিস্তব্ধতা নেমে এলো। সেলিম সাহেব বিরক্ত দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে থেকে তারপর গম্ভীর স্বরে বললেন, ছেলেকে বোঝাও হেলেনা, আর যেন এইসব না দেখি। আমার সহ্য শক্তি ফুরিয়ে আসছে। ওপরে দাঁড়িয়ে সব শুনল সাজ। বুকের ভেতরটা কেমন জানি মোচড় দিয়ে উঠল। স্বামীরকে ও চেনে, রাগী জেদি, কিন্তু মনের ভেতরটা নরম। ভাইয়ের মতো ওকে সবসময় আগলে রাখে। সাজে ধীরে ধীরে নিজের রুমে চলে এলো। রুমটা আলো আধো আধার হয়ে আছে, জানালার পর্দা টেনে দেওয়া। সে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলে দিল। চোখের পাতা ভারী হয়ে এসেছে, তবুও ঘুম নেই। বুকের ভেতর নানা রকম চিন্তার ঢেউ খেলছে। তার আঙ্গুল অন্যমনস্কভাবে গলার কাছে থাকা চেইনটা স্পর্শ করলো। ধীরে ধীরে ফিসফিস করে বলল সাজ, আপনার আর আমার দেখা হোক, এই অপেক্ষার প্রহর শেষ হোক। কখনো কখনো সাজের মনে হয় সে যেন এখনো পুরোপুরি নিজের নয়। মনের মধ্যে অজান্তেই ভেসে উঠল পুরানো দিনের স্মৃতি। সেই জায়গা, সেই এখনো তার ভেতরে বেঁচে আছে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের খুব মনে পড়ে তার। তখন সাজ ছোট ছিল, কিছু না বুঝলেও একটা টান তাকে টেনে রাখতো সেই জায়গার সাথে। আর যখন একটু বড় হলো, বুঝতে শিখলো, প্রশ্ন করতে শিখলো, তখনই মায়ের কাছে জিজ্ঞেস করত। মায়ের চোখের ভেতরে তখন কিছু অদ্ভুত ঝড় বইতে দেখেছিল সে, কিন্তু শ্বাস তো থেমে যায়নি। বারবার বলেছে, চলো না মা, আমরা যাই বিড়িতে। আরশান ভাইয়া, অর্ণব ভাইয়া, ফুপিদের কাছে যেতে মন চায়। তখনই সফি হঠাৎই রেগে যেতেন। ফুফিদের নাম শুনলেই মায়ের চোখ লাল হয়ে উঠত, ঠোঁট শক্ত হয়ে যেত। কেন এমন হয় তা কখনো বুঝতে পারেনি সাজ। বহুবার প্রশ্ন করেছে, কিন্তু কোনো উত্তর আসেনি, শুধু কঠিন দৃষ্টি আর নীরবতা। সাজ একবার শুধু প্রশ্ন করেনি, অনেকবার চেষ্টা করেছে বিটিতে ফেরার। লুকিয়ে লুকিয়ে সে প্ল্যান করেছিল, কোনোভাবে টিকিট কিনবে, চলে যাবে। কিন্তু প্রতিবারই ধরা পড়ে গেছে। সবচেয়ে বড় বাধা পাসপোর্ট। ওর পাসপোর্ট সবসময় মায়ের কাছে তালাবদ্ধ। সেই কারণেই আর যাওয়া হয়নি। তবে একদিন সে অবশ্যই যাবে। নিজেকে যে কথা দিয়েছে, ভাবতে ভাবতে সাজের চোখ ভিজে এলো। ঠান্ডা বাতাস গাল বেয়ে নেমে যাওয়া অশ্রু শুকিয়ে দিলেও বুকের ভেতরের ব্যথাটা শুকালো না। রাত নামছে। কানাডার বসন্তের ঠান্ডা হাওয়ায় রাস্তাগুলো কুয়াশার মতো ধোঁয়াটে। রোড লাইটের আলোয় ফুটপাতে নরম সবুজ পাতার ছায়া দুলছে। হালকা বাতাসে ম্যাপল পাতাগুলো ঝরে পড়ছে। এক কোণে দাঁড়িয়ে আছে নির্বাণ, কানে হেডফোন, গলায় গলা ফাটানো সুর। সে গানকে একেবারে নিজের মতো করে বাজিয়ে তুলেছে, যেন চারপাশটা তার কনসার্ট। মাঝে মাঝে থাল মিলিয়ে যেন আঙ্গুল দিয়ে তালে তালে বাজাচ্ছে নিজের শরীরেই। তবুও তার ভেতরের উদ্যম খুশি। পাশেই দাঁড়িয়ে আরশান বাইকের সিটের ওপরে বসে ফোনে গেমস খেলছে। চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট। গেমে বারবার হারতে হারতে ধৈর্য শেষ হয়ে আসছে। নির্বাণের বেসুরে গলা তার মেজাজ আরো খারাপ করে তুলেছে। চোখ কুঁচকে তাকিয়ে বলে উঠল, তোর মুখটা চুপ রাখবি? মাথা ধরে যাচ্ছে আমার। নির্বাণ হেডফোনটা নামিয়ে চোরা হাসি দিয়ে তাকালো আরশানের দিকে। শালা, তোর সব কিছুতেই তোর বিরক্তি। গান গাইলেই বিরক্তি, খেললে বিরক্তি, শ্বাস নিলেও বিরক্তি। তখন পাশের বড় ফুলের দোকানের কাচের দরজাটা ঠেলে বের হয়ে এলো জায়রান। তার হাতে একগুচ্ছ ফুল। মীরাবের সাথে দেখা করতে যাবে একটু পরই। নির্বাণ দুষ্টুমি ভরা চোখে তাকিয়ে হেসে বলে উঠল, তুই তো ছক্কা মেরে দিলি জায়রান। আমাদের কি তোর চোখে পড়ে না? কয়দিন পরই তো বিয়ে করে ফেলবি।
জায়রান থেমে একবার ওদের দিকে তাকালো, ঠোঁটে হাসি। আমি কি তোদের বেঁধে রেখেছি নাকি? পছন্দ হলে করে নে। নির্বাণ দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠে হালকা আক্ষেপ মেশানো স্বর। আজ পর্যন্ত কাউকে পেলাম না রে, কেউ যদি একটু চোখে পড়তো। ওর কথায় আরশান আর জায়রান হেসে দেয়। হাসিটা নির্বাণের বুকে ভেতরে আরো যেন খোঁচা দেয়। আরশান বাইক স্টার্ট দিতে দিতে বলে, তুই এখন যা ভাই, আমরা গিয়ে কোনো লাভ নেই। কাবাব মেয়ে হাড্ডি হতে চায় না। নির্বাণ ঠোঁট কামড়ে হেসে বলে, হ্যাঁ, তোর রোম্যান্স দেখে আমার বুকটা আরো জ্বলবে। তুই যা, শান, চল, আমরা বের হয়ে যাই। জায়রান ওদেরকে বিদায় দিয়ে চলে যায়। নির্বাণ আরশানের বাইকের পেছনে উঠে বসলো। রাতের ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। বাইক এগোতেই রাস্তার আলো একে একে পেছনে মিলিয়ে যাচ্ছিল। নির্বাণ আরও হেডফোনটা কানে গুঁজল। আরশান হ্যান্ডেল ধরে বিরক্তি নিয়ে বলে উঠল, হাত সরা নির্বাণ, ঠিকমতো বসতে পারিস না নাকি? পড়ে গেলে দুজনকেই হাসপাতালে যেতে হবে। কিন্তু নির্বাণ যেন ওর কথা শুনছেই না, চিৎকার করে গান চালিয়ে যাচ্ছে, শরীর দুলিয়ে দুলিয়ে গাইছে। বাইক খানিকটা দুলে উঠতেই আরশান চেঁচিয়ে বলল, শালা তুই নিজে মরবি, সাথে আমাকেও মারবি। গান গাইতে হলে অন্তত সোজা হয়ে বস। কানাডার আকাশটা নীলচে অন্ধকারে ঢাকা, চারপাশে কোমলতার আলো ছড়িয়ে আছে। হালকা বাতাসে গাছের ডাল দুলছে, মাঝে মাঝে দূরের আকাশ কোনো গাড়ির শব্দ ভেসে আসছে। চারপাশ শান্ত, শুধু পাখির মৃদু ডাক আর বাতাসের শব্দ শোনা যায়। দূরের ম্যাপেল গাছের পাতাগুলো নড়ছে। সাজ দাঁড়িয়ে আছে ব্যালকনিতে, ঠান্ডা হাওয়ায় চুলগুলো উড়ছে। হঠাৎ সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইট জ্বলে উঠল। গাড়িটা ধীরে ধীরে এবার বাড়ির গেটের সামনে এসে থামলো। সাজ হাসলো, এসে গেছে। ভেতর থেকে শুয়ে থাকা মীরাব শুনল। সে আধো ঘুমন্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই জানলে কি করে? সাজ দুষ্টুমি ভরা চোখে তাকালো, তারপর হেসে বলল, ম্যাজিক। মীরাব হেসে উড়িয়ে দিল। তখনই তার ফোনে টুং করে শব্দ হলো। স্ক্রিনে ভেসে উঠল জায়রানের মেসেজ। মেসেজ খুলতেই চোখের কোণে হাসি খেলে গেল। খুব সাধারণ একটা লাইট, তবুও হৃদয়কে নড়বড়ে করে দেওয়ার মতো। আমি নিচে এসে গেছি। মীরাবের বুক কেমন করে দোলে উঠল। সে এক লাফে বিছানা থেকে নেমে পড়ল। তাড়াহুড়ো করে একটা শাল কাঁধে জড়িয়ে নিল। আয়নায় নিজের চেহারাটাকে একবার দেখে নিল, তারপর ছুটে গেল নিচে। সাজও পিছু পিছু গেল। গেটের কাছে দাঁড়িয়ে ছিল জায়রান। তার সাদা টিউলিপ ফুল, কানাডার বসন্তের টিউলিপের গন্ধই আলাদা। গেটের কাছে পৌঁছাতেই দেখা গেল জায়রান দাঁড়িয়ে আছে। মীরাব এগিয়ে গিয়ে নরম স্বরে বলল, ফুল কেন, তোমার পছন্দ হয়নি? পছন্দ হয়েছে তো। মীরাব ফুলটা হাতে নিল। সাজ তখন নিচে এসে টমকে ডেকে আনলো। স্বামীরের কুকুরটা ছোট্ট, চঞ্চল, সাদা বাদামি রঙের। টমের গলায় সবসময় একটা লাল দড়ি বাঁধা থাকে। সাজ বলল, যা টম, ওদের একটু ডিস্টার্ব করে আয়। টম যেন সাজের কথা বুঝতে পারল, খুশিতে লাফিয়ে গেটের দিকে দৌড়ে গেল। সাজ এবার এক নিজের নুটির দিকে তাকালো। নুটি ছোট্ট খাঁচায় বসে বাদাম চিবোচ্ছে। সাজ হাসি মুখে ফিসফিস করে বলল, তুইও যা নুটি, আজ একটু মজা হবে। নুটি খাঁচা থেকে বেরিয়ে লাফ দিল। সাজ পেছনে সরে লুকিয়ে পড়ল এক পাশে, ঠোঁট চেপে হাসি চাপতে লাগলো। টম দৌড়ে জায়রানের পায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে ঘেউ ঘেউ শুরু করে দিল। জায়রান প্রথমে চমকে উঠল, তারপর কুকুরটাকে দেখে মাথা নেড়ে হেসে ফেলল। তোমাদের কুকুরটা মনে হয় আমাকে খুব একটা পছন্দ করছে না। মীরাব অপ্রস্তুত হয়ে গেল। না না, আসলে ও একটু বেশি এক্সাইটেড। এমন সময় নুটি হুট করেই মীরাবের কাঁধের ওপরে লাফ দিল। মীরাব ভয়ে চিৎকার করে উঠল, আহ নুটি! সাজ লুকালো জায়গা থেকে হেসে গড়াগড়ি খেতে লাগলো। তার হাসির শব্দ চাপা থাকলেও দুজনের কানের গেল না। জায়রান মাথা উঁচু করে তাকালো। লুকিয়ে লাভ নেই এলিশা, এদিকে আসো। সাজ দূরের ছায়া থেকে বেরিয়ে এলো, হাতে নুটিকে ধরে আছে, মুখে তার আগের মতোই দুষ্টু হাসি। আচ্ছা আচ্ছা, ধরা তো পড়লামই, কিন্তু কালকে ট্রিটের কথা ভুলবে না ভাইয়া। আপনার পকেট কিন্তু একটু হালকা হবেই। জায়রান হাসলো, আমার পকেট খালি করা এত সহজ না, কালকেই বুঝবেন।
তুমি একেবারে ছোট্ট ঝড়। ঠিক ধরেছেন। মীরা বিরক্তি ভরা স্বরে বলল, আর একটুও যদি বাড়াবাড়ি করিস, কালকে কোনো ট্রিট নেই। উফ, বিশ্বাসঘাতকতা! নিজের বোনই আমাকে সাপোর্ট করলো না। জায়রান হালকা হেসে মীরাবের দিকে তাকালো। চিন্তা করো না, কালকে ট্রিট আমি সামলে নেব। হ্যাঁ, আপনাকেই তো সামলে নিতে হবে। সাজের কথায় দুজনেই হাসলো। সাজ আজ সাদা ড্রেস পরেছে, হালকা নরম কাপড়, হাঁটুর নিচ পর্যন্ত লম্বা, গলার কাছে সুতোর কাজ, আর হাতার কিনারায় ছোট ছোট মুক্তোর মতো বোতাম ঝুলে আছে। স্ট্রেট চুলগুলো পিঠ ছুঁই ছুঁই। এক পাশে ওড়নাটা হালকা করে গুজে দিল। আয়নায় শেষবারের মতো দেখে নিল। মুখে অতিরিক্ত সাজগোজ নেই। মেহুলও সাজগোজ সেরে বের হলো। তার গায়ের ওপরে গোলাপি ড্রেসটা পরেছে, ফ্লোরাল কাজ করা শাড়ির মতো লম্বা ড্রেসটা তার চঞ্চল ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে গেছে। মীরাবও প্রস্তুত। গোল্ডেন কালারের ড্রেস পরেছে, গোল্ডেন ড্রেসের সাথে সিল্কের ওড়না। তিনজনেই একসাথে বের হলো। গেটের বাইরে ভর দুপুরের আলো ঝলমল করছে, হালকা বাতাস বইছে, তাতে ওড়না দোল খাচ্ছে। গেটের সামনে দাঁড়িয়ে আছে জায়রান আর নির্বাণ, আরশান। সবাই ওদের জন্য অপেক্ষা করছে। সাজ প্রথমে তাদের চোখ এড়িয়ে সামনের রাস্তার দিকে তাকালো, কিন্তু পরেক্ষণেই তার দৃষ্টি গিয়ে আটকালো এক জায়গায়। সামনের গাড়ির হুডের ওপরে বসে আছে ছেলেটা। ফর্সা মুখ, কিছুটা লাল হয়ে আছে, পরনে জিন্স শার্ট, আর সামনের দুটো বোতাম খোলা, আর সেই ফাঁকে অলসভাবে ঝুলছে একটা কালো সানগ্লাস, আর হাতের আঙ্গুলগুলো ব্যস্ত মোবাইলের স্ক্রিনে, যেন চারপাশের কোনো কিছুই তার চোখে পড়ছে না। সামনের চুলগুলো হালকা বাতাসে উঠছে, এসে কপালে পড়ছে, আর সে মাঝে মধ্যে বিরক্ত হয়ে হাত দিয়ে সেগুলো সরাচ্ছে। সাজ এক মুহূর্তের জন্য থমকে গেল। মুখটা খুব চেনা লাগছে। কিছুক্ষণ তাকিয়েই তার মনে পড়ল, বাসের সেই বিরক্তিকর ছেলেটা না? তার ভুরু কুঁচকে উঠল সাথে সাথে। আবার এই লোক! মনে মনে বিরক্তি উগরে দিল সাজ। দুনিয়ায় এত ছেলে থাকতে কেন এই ছেলেটাকেই জায়রানের বন্ধু হতে হলো? সেদিন বাসে ওর আচরণে যে বিরক্তি জমেছিল, আজ আবার নতুন করে সেটা মাথা চাড়া দিয়ে উঠল। এখন তো ওদের বারবার দেখা হবে। নির্বাণ গাড়ি থেকে নামতেই চারপাশটা একবার চোখ বুলিয়ে নিল। বসন্তের বিকেল, হালকা হাওয়ায় গাছের ডালপালা দুলছে। ভেতর থেকে তখন একে একে তিনটা মেয়ে বেরিয়ে আসছে। প্রথমেই চোখ আটকালো সামনের গোলাপি ড্রেস পরা মেয়েটার দিকে। মেয়েটার চলাফেরায় মিষ্টি চঞ্চলতা। নির্বাণ হালকা হাসল, বুকের ভেতর অদ্ভুত একটা টান অনুভব করলো। নিজের অজান্তেই ঠোঁট দিয়ে বেরিয়ে এলো, দিল নিকল গয়া। আরশান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, তা কাকে দেখে মনে ঘন্টা বেজে উঠল হো? নির্বাণ চোখ না সরিয়েই মাথা সামনের দিকে ইশারা করলো, তুই একবার তাকিয়ে দেখ। আরশান অনিচ্ছা সত্ত্বেও মাথা তুলল, তবে তার দৃষ্টি গিয়ে পড়লো সাদা ড্রেস পরা মেয়েটার উপর। কিন্তু মেয়েটার মুখটা দেখেই আরশানের চোখ কুঁচকে গেল। এটা তো সেই বাসের মেয়েটা। কিছুক্ষণ আগের বিরক্তিকর ঘটনার স্মৃতি ভেসে উঠল। আজ আবার হঠাৎ করে সামনে। আরশান বিরক্তিতে ঠোঁট চেপে ধরল। কি আজব ব্যাপার! দুনিয়া তো ছোট না? ওরা আসতেই জায়রা, নির্বাণ আর আরশানের দিকে তাকিয়ে বলল, আমার শালীদের সাবধানে নিয়ে যাবি। নির্বাণ সঙ্গে সঙ্গে ঠোঁটে দুষ্টু হাসি ফুটিয়ে উত্তর দিল, চিন্তা করিস না, সুন্দর মতো ড্রেনে ফেলে আসবো। মেহুল থমকে গিয়ে ভুরু উঁচু করলো, আপনাদেরও চিন্তা নেই? একটা হাড্ডিও আস্ত থাকবে না। চোখে মুখে খুনসুটির হাসি দেখে মুহূর্তেই চারপাশে হাসির রোল পড়ে গেল। নির্বাণ মজা করে বুকে হাত দিয়ে বলল, হায় আল্লাহ, শালীদের থেকে বাঁচতে আমাদের নাকি সিকিউরিটির দরকার। সাজ মুখ গম্ভীর করে রেখেছে। ওর হাসি পেল না, বরং বিরক্তিতে চোখ ঘোরালো। আরশানের মুখেও কোনো অভিব্যক্তি নেই। দুজনেরই বিরক্তিতে মুখ কুঁচকে আছে, কিন্তু সেটা কেউ কাউকে দেখাতে চায় না। জায়রান আর মীরাব আলাদা করে একটা গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট হতেই সাজ, মেহুল, নির্বাণ আর আরশান অন্য গাড়ির দিকে এগোলো। নির্বাণ আর আরশান সামনে বসলো, পেছনের সিটে সাজ আর মেহুল। গাড়ি কানাডার রাস্তায় ছুটছে। চারপাশে ছিমছাম সবুজ ঘাসে মোড়া লন, কোথাও কোথাও ফুলে ভরা গাছ।
হালকা বাতাস জানালা দিয়ে ভেতরে আসছিল। পেছন থেকে মেহুল বলল, ভাইয়া সামনে একটা স্কুল আছে, একটু থামবেন? আরশান স্টিয়ারিং ঘুরিয়ে ব্রেক চাপলো। গাড়ি স্কুলের সামনে থেমে গেল। সামনের মাঠে কিছু বাচ্চারা ছোটাছুটি করছে, কেউ বল খেলছে, কেউ বই হাতে বসে আছে। মেহুল দরজা খুলে নামলো, গেটের ভেতরে ঢুকে গেল। একটু পর নির্বাণ ছিটে হেলান দিয়ে বলল, আমি আসছি। আরশান ভুরু কুঁচকালো, তুই আবার কোথায় যাবি? আমার 1 নাম্বার পেয়েছে। কথা শেষ করে দরজা খুলে বাইরে বেরিয়ে দৌড় দিল। সাজ এতক্ষণ পর্যন্ত গম্ভীর মুখে বসেছিল, কিন্তু নির্বাণের কথাটা শুনে হঠাৎ মুখ টিপে হেসে ফেলল। কিছুক্ষণ পর আরশান এক ঝলক তাকালো সামনের আয়নার দিকে। কাচের প্রতিফলনে ভেসে উঠল সাজের দৃষ্টি। আর ঠিক সেই সময় সাজও তাকিয়েছিল ওই দিকে। কিন্তু সেই নীরব স্পর্শ টিকল না বেশিক্ষণ। পরক্ষণেই দুজনেই অস্বস্তি লুকাতে চোখ সরিয়ে নিল। আরশান সামনের রাস্তার দিকে তাকালো, আর সাজ জানালার বাইরে তাকিয়ে পড়ল, যেন কিছুই হয়নি। এর মধ্যে স্কুলের গেটের ভেতর থেকে প্রথমে দেখা গেল মেহুল ফিরছে। সাজ এতক্ষণে যে অস্বস্তির ভেতরে ছিল সেটা হালকা হয়ে গেল। মনে হচ্ছিল গাড়ির ভেতরে ওর আরশানের সঙ্গে সেই অদ্ভুত চোখাচোখির পর পরিবেশটা ভারী হয়ে গিয়েছিল। মেহুল ফিরে আসতে সেটা যেন কেটে গেল। কিছুক্ষণ পর নির্বাণও গাড়িতে এসে বসলো। গাড়ি আবারও চলতে শুরু করলো।